হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গজয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের কাছে কিন্তু আমি হাজির হয়ে গেছি। গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওর তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো, এই জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ। একটা কন্ট্রোভার্সি ভিডিও ছিল, তো সেটার ভালো রেসপন্স কালকে পেয়েছি। আজকে কিন্তু তোমাদের জন্য অনেক খবর আছে। হঠাৎ করে কামিংস রেফারির প্রশংসা করলো। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের খবর, ইস্টবেঙ্গলে হেক্টরিসের পরিবর্তে ফুটবলার কি আসতে চলেছে। মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুরের সাথে আগামীকাল ম্যাচ খেলতে চলেছে। তো ফুটবলারদের কি পরিস্থিতি এখন, চোট আঘাত সমস্যায় কি গ্রেগ স্টুয়ার্ট এবং পেত্রাত্তসকে পাবে। এছাড়া কিন্তু রেফারির ভুলভ্রান্তি গতকাল মহামারান চেন্নাই সিটি এফসি ম্যাচে হয়েছে। তো সব নিয়ে কিন্তু আজকে একটা জমজমাট আলোচনা হবে। তাছাড়া কিন্তু ভারতীয় ফুটবলের কিছু ট্রান্সফার নিউজের খবর তো থাকছেই। তো তার আগে বলবো যে রোজ যেটা বলি আরও একবার সেটাই বলবো, আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো প্রথমেই আজকে চলো তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছি একটু দেখে নিই। প্রথমেই আসি জেসন্স কামিংসকে নিয়ে। জেসন্স কামিংস, তোমরা তো ভাবতে পারো প্রথম খবর হয় জেসন্স কামিংসকে নিয়ে কেন। মোহনবাগানের রসি স্ট্রাইকার কিন্তু প্রেস কনফারেন্সে এসে তিনি কিন্তু একটা বক্তব্য করে রেখেছেন এবং সেখানে তিনি রেফারিদের, ভারতীয় ফুটবলের যারা রেফারিং করছে আইএসএল মঞ্চে, তাদের কিন্তু একটা প্রশংসাই করেছেন। তিনি বলেছেন যে আইএসএল এ যারা খেলাচ্ছে তাদের কে কিন্তু ভুলভ্রান্তি টুকটাক হলেও তারা কিন্তু নিজেদের মতন খেলানোর চেষ্টা করছে, তাদের পাশে দাঁড়িয়েছে। এবং তিনি বলেছেন যে রেফারিরাও মানুষ, তাদের ভুল হতে পারে, কিন্তু রেফারিরা তো একটা ম্যাচ দুটো ম্যাচ ভুল হতে পারে, ম্যাচের পর ম্যাচটা কি করে ভুল হয়। আর হঠাৎ করে জেসন্স কামিংস রেফারিদের প্রশংসাটা করছে কেন? আমরা দেখেছি চেন্নাই এফসি ম্যাচে মোহনবাগানের ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজের হাতে বল লাগলেও চেন্নাই এফসিকে পেনাল্টি দেওয়া হয়নি। পরবর্তী ম্যাচে দেখেছি কেরালা ব্লাস্টার্সের সাথে টম অলট্রেড ফ্লাই হেড করতে গিয়ে হাতে বল লাগিয়ে ফেলে, তারপরও পেনাল্টি দেওয়া হয়নি। এবং ইস্টবেঙ্গল ম্যাচ, সেটা তো এই মুহূর্তে বিতর্কের চরম সীমায় পৌঁছেছে। আপুইয়ার হাতে বল লাগা সত্ত্বেও বিষ্ণুর শটটি রেফারি ভেঙ্কটেশ পেনাল্টি দেয়নি। তো এই কারণেই কি হঠাৎ রেফারির প্রশংসা, নাকি আগামীকাল জামশেদপুর ম্যাচ তার আগে রেফারির প্রশংসা জেসন্স কামিংসে, সেটা কিন্তু ভাবতে হবে। আর কোনো ফুটবলার কি রেফারির প্রশংসা করতে পারে, এটা কিন্তু একটা সবথেকে বড় প্রশ্ন প্রেস কনফারেন্সে এসে। যেমন কোনো ফুটবলার রেফারির সমালোচনা করতে পারে না প্রেস কনফারেন্সে এসে, তেমন কিন্তু প্রশংসা করতে পারে বলেও আমার জানা নেই। তো শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তারা কি সিদ্ধান্ত নেবে জানি না, হয়তো কোনো সিদ্ধান্তই নেবে না। কেন রেফারির প্রশংসা করেছে, সেখানে তো কোনো সিদ্ধান্ত নেবে না বলেই মনে হয় আমার, এই আইএসএল এর যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে। আর অন্যদিকে এই প্রশংসার পর কি মনে হয় না যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, এরকম কিন্তু একটা ব্যাপার, বা ডাল মে কুছ কালা হে। মোহনবাগানের এই অসি স্ট্রাইকার কিন্তু বলেছেন যে আমরা গোল করছি এবং ক্লিন শিট রাখছি। হ্যাঁ, ক্লিন শিট রাখছেন, এটা একদম সত্যি কথা। যখন পেনাল্টি বক্সের মধ্যে একটা গোলকিপার না, দু তিনজন মিলে গোলকিপিং করে, তাহলেই কিন্তু ক্লিন শিটটা রাখতে পারছেন, নতুবা নয়। সেটা তো আমরা দেখছি ম্যাচের পর ম্যাচ কিভাবে পয়েন্ট পাচ্ছে। তো এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট দেখছি যে সব জায়গায় হঠাৎ করে ফেসবুক বলো বা যে কোনো জায়গাতে কমেন্ট হচ্ছে, ইস্টবেঙ্গল পেজগুলোতে গিয়ে বা ইস্টবেঙ্গলের হয়ে কেউ পোস্ট করলে এইরকম যে হঠাৎ করে একটা কমেন্ট হচ্ছে বাংলাদেশি দল বলা, মানে ইস্টবেঙ্গলকে বাংলাদেশি দল, বিদেশি দল বলে আক্রমণ করা হচ্ছে। কোথাও দেখছি যে বলা হচ্ছে আমাদের দেশ, আমাদের লিগ, আমরা আমাদের ক্লাব, দেশের ক্লাব, আমরা যা খুশি করবো, বিদেশিরা কি করছে, এরকম নানা রকমের প্রশ্ন। বাংলা ইস্টবেঙ্গল সাপোর্টারদেরকে উদ্বাস্তু বলা হচ্ছে, বিদেশি বলা হচ্ছে। তো আমি এটা কিন্তু সব মোহনবাগান সমর্থকদেরকে আমি বলছি না, এটা মোহনবাগান সমর্থকরা যথেষ্ট সচেতন, যথেষ্ট বুদ্ধিশালী তারা এবং যথেষ্ট শিক্ষিত। থাকে না কিছু প্রোডাক্ট, 10% প্রোডাক্ট, 90%, 100%-এর মধ্যে 90% ভালো মানুষের মধ্যে 10% কিছু খারাপ প্রোডাক্ট পড়ে যায়। ঠিক সেরকম মানুষরা এগুলো করছে, ইস্টবেঙ্গলকে এই ধরনের কুকথা বলে আক্রমণ, জাতি বিদ্বেষী আক্রমণ। আমি শুধু বলবো যে জাতি বিদ্বেষী আক্রমণটা এই মুহূর্তে বন্ধ হওয়া উচিত। এটা কখনোই ফুটবলের জন্যে কিন্তু ভালো না, এতে অনেক বড় ধরনের অশান্তি লাগতে পারে। এইসব রাজনৈতিক নেতারা বললো তাদের একটা একরকম ব্যাপার, কিন্তু কখনো ফুটবল সমর্থকেরা জাতপাত তুলে গালিগালাজ করা বা দেশের ক্লাব না বলাটা একেবারেই ভুল।
প্রথমেই বলি যে অবিভক্ত যখন ভারত ছিল বা অবিভক্ত বাংলা, সে অবিভক্ত বাংলা কিন্তু তখন দেখা হতো না কে কোথাকার। চট্টগ্রামে যখন নাকি অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, সেটা কিন্তু সেই সময় ভারতকে স্বাধীন করার জন্য করেছিল মাস্টারদা সূর্য সেন। চিত্তরঞ্জন দাস প্রথম বাঙালি যিনি আমাদের কলকাতার মেয়র পদে বসেছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তিনিও কিন্তু ওপার বাংলার লোক ছিলেন। তখন কিন্তু বলা হতো না বাংলাদেশি। সবাই কিন্তু সেই সময় কাঁধ লড়ে দেশকে স্বাধীন করার জন্য কিন্তু লড়েছিল। এখন কিছু গুটি কয়েক প্রোডাক্ট তারা এই ধরনের কথাগুলো বলছে। তাদেরকে কিন্তু একটা কথা বলিনি, তারা যে ইতিহাসটাকে নিয়ে ঘাটে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়, সেই আইএফএ শিল্ড যখন মোহনবাগান জিতেছিল 1911 ব্রিটিশদের দল ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে, সেই দলে কিন্তু 8 জন বাঙাল ফুটবলার ছিল। মানে এখন বলতে গেলে ওপার বাংলায় বোঝাচ্ছে, কিন্তু সেই সময় তো ওপার বাংলা ছিল না, তখন অবিভক্ত বাংলা ছিল। আর সেই 8 জন কিন্তু বাঙাল ছিল হিসাব অনুযায়ী। কেউ ঢাকার ছিল, কেউ পাবনার ছিল, কেউ খুলনার ছিল, তো কেউ ফরিদপুরের ছিল। তো এই ইতিহাস কি মুছে ফেলতে পারবে? যারা এই কথাগুলো বলছে তাদেরকে প্রশ্ন করছি, মোহনবাগানের কি এই ইতিহাস মুছে ফেলতে পারবে যে 8 জন বাঙাল ছিল বা বিদেশি? আজকে আমার কমেন্ট বক্সেও দেখেছি অনেকে বলেছে এসে যে বিদেশি দল এখানে কি করছে, বিদেশি সব যা বাংলাদেশ থেকে প্লেয়ার এনে খেলা, এইসব বলেছে অনেকেই দেখেছি কমেন্ট বক্সে বলেছে। তো আমি তাদেরকেই বলছি যে মোহনবাগানের 1911 ইতিহাস কি মুছে ফেলতে পারবে? পারবে না তো। ঠিক তেমনই বলি, ইস্টবেঙ্গলের জন্ম হয়েছে কিন্তু দেশভাগের আগে। 1920 জোড়াবাগান ক্লাব ভাগ হয়ে ইস্টবেঙ্গল ক্লাব হয়, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর পরবর্তী সময় যখন দেশভাগ হয় 1947 সালে, সেই সময় 2 বাংলা ভাগ হয়ে যায়, ইস্টবেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল দুটো হয়। কিন্তু যারা পড়াশোনায় জানো তাদেরকে একটা কথা বলি যে ভৌগোলিক অবস্থান ভারতবর্ষের মধ্যে আমাদের যে পশ্চিমবঙ্গ, আমরা কিন্তু ভারতবর্ষের পশ্চিম দিকে থাকি না। জিওগ্রাফিক্যালি দিক থেকে আমরা থাকি ভারতবর্ষের পূর্ব দিকে, মানে ইস্ট ইন্ডিয়া বা পূর্বাঞ্চল যেই জায়গাটা হয় ইস্ট জোন, আমরা ঠিক সেই দিকে থাকি। হিসাব অনুযায়ী আমাদের কিন্তু রাজ্যের নাম হওয়া ওয়েস্ট বেঙ্গল হওয়াটা উচিত না, আমাদের রাজ্যের নাম হওয়া অ্যাকচুয়াল উচিত ইস্ট বেঙ্গল, কেননা আমরা ভারতবর্ষের পূর্ব দিকে থাকি। আর ওয়েস্ট সাইড যেটা পড়ে ইন্ডিয়া, সেটা গুজরাট, মহারাষ্ট্র, এটা হচ্ছে পশ্চিম সাইড হয়ে যায়। পরবর্তী সময় যারা আজকে গালাগালি করছে ইস্ট বেঙ্গল নামটা শুনলে, তারাও কিন্তু এখন ইস্ট বেঙ্গলেই থাকে, মানে পূর্ব বাংলা। এটা কিন্তু ভারতবর্ষের জিওগ্রাফিক্যালি দিক থেকে এটা মাথায় রাখতে হবে। আর যদি কখনো কেন্দ্রীয় সরকার মনে করে যে রাজ্যের নামটা পরিবর্তন করতে হবে, ওয়েস্টের জায়গায় ইস্ট হয়ে যাবে, তাহলে রাজ্যের নামটা ইস্ট বেঙ্গলও হয়ে যেতে পারে। তখন কি করবে তারা? কি নিজেদের রাজ্যের নাম বলতে তখন কি লজ্জা হবে, না অন্য স্টেটে গিয়ে বলতে লজ্জা হবে যে আমি ইস্ট বেঙ্গলে থাকি? হতেই পারে না, আমার তো কিছু নেই। জিওগ্রাফিক্যালি দিক থেকে কিন্তু চিন্তা করে দেখবে যে আমরা পূর্ব দিকেই থাকি ভারতবর্ষের। এই জিনিসগুলো মাথায় রেখে যে কোনো কমেন্ট করবে যখন কোনো ক্লাবকে নিয়ে ছোট করতে গেলে, এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু কমেন্ট করো, নইলে নিজেই কিন্তু হেও হয়ে যাবে। তো যাই হোক, এই পার্টটা বাদ দিলাম। এবার চলে আসি একটু ছোট ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে। স্যামুয়েল কিয়ান্সি, পাঞ্জাব এফসির এই ডিফেন্সিভ মিডফিল্ডার, 24 বছর বয়সী, তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে সুযোগ পাচ্ছিলেন না এবং এই মুহূর্তে তিনি কিন্তু সই করলেন আই লিগের দল রাজস্থান ইউনাইটেডে। এখন দেখা যে এই স্যামুয়েল কিয়ান্সি রাজস্থান ইউনাইটেড জার্সি গায়ে আই লিগে কতটা ভালো ফুটবল খেলতে পারেন। 27 বছর বয়সী ফুটবলার হার্দিক ভাট মুম্বাই সিটি এফসিতে ছিলেন এবং মুম্বাই সিটি এফসির একজন প্রতিভাবান ফুটবলার হিসেবে তাকে কিন্তু গণ্য করা হচ্ছিল, কিন্তু সেভাবে কিন্তু মুম্বাই সিটি এফসিতে সুযোগ পাননি এবং তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়লেন এবং তিনি কিন্তু যোগ দিলেন আই লিগের দল শ্রীনিধি ডেকান এফসি। শ্রীনিধি ডেকান গতবারের আই লিগের রানার্স হয়েছিল, এবারে কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই, সেই কারণে এই রাইট ব্যাকটিকে কিন্তু নিজেদের দলে সই করিয়ে কিছুটা হলে নিজেদের দলকে শক্তিশালী করলো। কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের 32 বছর বয়সী বিদেশি ডিফেন্ডার অ্যালেকজান্ডার কোয়েবকে কিন্তু ছেড়ে দিল। অ্যালেকজান্ডার কোয়েব এই আইএসএলে
কেওলা ব্লাস্টার জার্সি গায়ে তাকে নিয়ে আসা হয়েছিল খেলার জন্যে, কিন্তু তার নামের প্রতি খুব একটা বেশি সুবিচার করতে পারেননি। তো সেই কারণে কিন্তু কেওলা ব্লাস্টার্স আলেকজান্ডার কোয়েবকে ছেড়ে দিলেন। এখন দেখা যে আলেকজান্ডার কোয়েব এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আইএসএল এর কোনো ক্লাবে সাইন করেন না বিদেশে যায়, সেটা কিন্তু আমরা কয়েকদিনের মধ্যেই কিন্তু দেখতে পাবো। মন্টিনেগ্রোর জাতীয় দলের প্লেয়ার দুসান লাগাটরকে কিন্তু সই করা হলো কেরালা ব্লাস্টার। এই মুহূর্তের যা খবর, মন্টিনেগ্রোর জাতীয় দলে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার দুসান লাগাটরকে হাঙ্গেরির প্রথম সারির ক্লাব ডেব্রেকেনি ডাসুটাস এসসি থেকে ট্রান্সফার ফির বিনিময় নিজের দলে সই করা কেরালা ব্লাস্টার্স এফসি। 20 বছর বয়সী দুসান লাগাতর মন্টিনেগ্রো জাতীয় দলের হয়ে 9টি সিনিয়র আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া কিন্তু নিজের দেশের ক্লাব মর্গেন স্লাদাস্ট, পিটার্সবার্গ সোচি, পোল্যান্ডের উসলা গ্লোকের হয়েও তিনি কিন্তু খেলেছেন এবং আগামী 2025-26 মরশুমে কিন্তু দুসান লাগাতারকে কিন্তু আমরা খেলতে দেখব কেরালা ব্লাস্টার্সের হলুদ নীল জার্সি গায়ে। আর গতকাল তো আইএসএল এর দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম আমরা মোহামেডান স্পোর্টিং এবং চেন্নাই সিটি এফসির সাথে। তোমরা তো ম্যাচটা দেখেছো এবং যারা যারা দেখেছো দারুণ উপভোগ করেছো। 2-0 গোলে ডাউন থেকে মোহামেডান স্পোর্টিং দুর্দান্ত কামব্যাক করে। রেফারি যেখানে 9 মিনিট ইনজুরি টাইম দিয়েছিল সেখানে 95 মিনিটে মনবীর সিং এবং লালন স্যাঙ্গা ফেলাই ম্যাচের কিন্তু একেবারে শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করেন। কিন্তু এই ম্যাচ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন দেখা দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আবার রেফারি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন চেন্নাই এফসির কোচ ওয়েন কোয়েল। তিনি কিন্তু বলেছেন যে এইভাবে যে রেফারি চলছে সেটা রেফারিং কিন্তু মানা যায় না। এই মুহূর্তে কিন্তু ভারকে প্রয়োজন ভারতীয় ফুটবলে। মানে বুঝতেই পারছি একের পর এক ক্লাবগুলো কিন্তু ক্ষোভ চলে আসছে। আর গতকাল ম্যাচে যিনি রেফারিং করেছেন তার রেফারিং তো তোমরা দেখেছই, কত বাজে তার ডিসিশন ছিল সারা ম্যাচ জুড়েই। যত সুন্দর একটা ম্যাচ হয়েছে তত কুৎসিত কিন্তু রেফারিং হয়েছে। মোহামেডান প্রথমে একটি পেনাল্টি পেল, কাসিমভ সেটি মিস করে। এরপর কিন্তু মোহামেডান আরও একটি পেনাল্টি পেতে পারত, যেটি মনবীর সিং এর একটি সেন্টার চেন্নাই এফসির ডিফেন্ডারের হাতে লাগলে একেবারে জেনুইন একটা পেনাল্টি বলা যায়। এইভাবে হাতটা তুলেছিল এবং এই জায়গায় হাতে বল লেগেছে, সেখানে লাইন্সম্যান একেবারে সোজাসুজি দাঁড়িয়েছিল, রেফারিও একটু দূরেই ছিল। তো সেখানে লাইন্সম্যান এবং রেফারি দুজনের চোখ এড়িয়ে কি করে যে বলটি পেনাল্টি দিল না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তারপরে মোহামেডান যেই গোলটি শোধ করে, সেই ফ্র্যাঙ্কা যখন বলটি ধরে মোহামেডানের স্ট্রাইকার মনবীর সিংকে বাড়ায়, তো মনবীর সিং কিন্তু ক্লিয়ার অফসাইডে ছিল। তারপরে কিন্তু মনবীর বল নিয়ে ঢুকে গেলে লালদিন পুইয়া, যিনি চেন্নাই এফসির হয়ে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন, সে লালদিন পুইয়া পেছন থেকে স্ট্রিপ করে এবং যথারীতি পেনাল্টি পায় মোহামেডান। কিন্তু এই গোলটি নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এবং পেনাল্টি নিয়ে, মানে এত বাজে রেফারিং হচ্ছে ভারতীয় ফুটবলে যে ভাবা যায় না। ইমিডিয়েটলি ভার না এলে কিন্তু ভারতীয় ফুটবলের রেফারির ব্যাপারটা এখনও মানে সেই সার্কাসের মতনই হয়ে আছে, একটা জোকারের পরিণত হচ্ছে ভারতীয় ফুটবলের রেফারি। তো ইমিডিয়েটলি কিন্তু সবাই ভার চাইছে, শুধু 2-1টি ক্লাব ছাড়া যারা রেফারির দ্বারা সাহায্য পাচ্ছে তারাই কিন্তু ভার চাইছে না, বাকি কিন্তু সবাই এই মুহূর্তে কিন্তু ভার চাইছে। এখন দেখা যে এত প্রেশারের পরও আগামী দিনে এফএসডিএল বা এআইএফএফ ভারকে কি ভারতীয় ফুটবলে নিয়ে আসবে, না যেই দলগুলো রেফারি দ্বারা সাহায্য পাচ্ছে, উপকৃত হচ্ছে, তাদের মতো করেই ভারতীয় ফুটবল চলবে। শহরে চলে এসেছেন মাদি দালাল, তবে মাদি দালাল কিন্তু খেলার জন্য না, সম্ভবত চোট সারানোর জন্যই কিন্তু তিনি কলকাতায় এসেছেন এবং এখানেই তিনি ট্রিটমেন্ট করবেন। গতকাল মোহামেডান এবং চেন্নাই এফসি ম্যাচে কিন্তু মাদি দালালকে কিন্তু ভিআইপি বক্সেও দেখা গেছে। তো সেটা নিয়ে একটা অনেকের মধ্যে যে জল্পনা, মাদি দালাল কি তাহলে ফিট, মাদি দালাল কি খেলবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। মাদি দালাল কিন্তু ফিট না, তার কিন্তু মাঠে ফিরতে অনেক সময় লাগবে। এই মুহূর্তে তিনি কিন্তু কলকাতায় আছেন শুধুমাত্র তার চোটের ট্রিটমেন্ট করার জন্যে। আর মোহনবাগান আগামীকাল খেলতে নামছে জামশেদপুর এফসির সাথে। জামশেদপুর এফসির ঘরের মাঠে আগের ম্যাচে দুরন্ত জয় পেয়েছে জামশেদপুর এফসি। আর খালিদ জামিলের প্রশিক্ষাধীন এই ক্লাব কিন্তু দুরন্ত ফুটবল খেলছে। 14টা ম্যাচের মধ্যে 9টি ম্যাচ জিতেছে এবং 5টি হেরেছে, কোনো কিন্তু ড্র নেই। আর জামশেদপুরের মাঠে এই খেলাটি হবে, তো যথেষ্ট একটা তুল্যমূল্য লড়াই হবে বলেই আশা করা যাচ্ছে আগামীকালের ম্যাচ। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টে কিন্তু পেত্রাতোস এবং গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে একটু চিন্তা আছে, 2 ফুটবলারই চোট আছে। তো 2 ফুটবলার প্রথম থেকে শুরু করবে কিনা এটা নিয়ে কিন্তু একটু হলেও সন্দেহ থেকে যাচ্ছে। অন্যদিকে অনিরুদ্ধ থাপাকে আগামীকাল ম্যাচে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট পাচ্ছে না এবং অনিরুদ্ধ থাপাকে বাদ দিয়ে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে খেলতে হবে আগামীকাল ম্যাচে।
যেটা মোহনবাগান কোচের কপালে কিন্তু একটু দুশ্চিন্তার ভাঁজ পড়তে পারে। আর সাল আব্দুল সামাদ কিন্তু আজ দলের সাথে অনুশীলন করেছে এবং তিনি কিন্তু নিজেকে যথেষ্ট ফিট বলেই মনে করছে। আর বাকি যা মোহনবাগানের টিম আছে সবাই খেলবে। মোহনবাগান সুপার জায়ান্টের 2 ডিফেন্ডারের উপরই কিন্তু আগামীকালের ম্যাচে বিশেষ করে ভরসা করছে কোচ জোসে মলিনা। এই অ্যালবার্টো রড্রিগেজ এবং টম ওয়াল্টারের দিকে কিন্তু তাকিয়ে আছে যাতে ক্লিন শিট রাখা যায়। এবার একটু ইস্টবেঙ্গলের খবরে আসে। ইস্টবেঙ্গল দল কিন্তু আগামী 19 তারিখ গোয়ার মাঠে ISL এর ম্যাচ খেলতে নামবে। তার আগে কিন্তু আজ কলকাতাতে অনুশীলন করে নিল ইস্টবেঙ্গল দল এবং আগামীকালই কিন্তু গোয়ায় চলে যাচ্ছে ইস্টবেঙ্গল দল গোয়ার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্যে। আর এইদিকে ইস্টবেঙ্গল অনুশীলনে কিন্তু দেখা যাচ্ছে না হেক্টর ইউস্তে, সাউল ক্রেসপো, প্রভাত লাকড়া এবং অবশ্যই রাকিবকে। তো এই 4 ফুটবলারের কিন্তু একটা জল্পনা চলছে চোট নিয়ে। তবে যা শোনা যাচ্ছে হেক্টর ইউস্তের সামান্য চোট আছে, তিনি হয়তো খেলবেন আগামী যে FC গোয়া সেই ম্যাচে। আর আজ কিন্তু দলের সাথে ছুটি অনুশীলন করলেন হিজাজি মায়েরকে নিয়ে গতকাল অনুশীলনে দেখা যায়নি, তবে আজ কিন্তু দলের সাথে অনুশীলন করেছে হিজাজি মায়ের। এবং রিচার্ড সেলিসও আজ দলের সাথে কিন্তু অনুশীলন করলেন। রিচার্ড সেলিসের কিন্তু গতকাল একটা চোটের খবর পাওয়া গেছিল, তার গ্রোয়িং ইঞ্জুরি ছিল এবং সেটিকে স্ক্যান করা হয়েছিল এবং গ্রোয়িং ইঞ্জুরির সেই স্ক্যান রিপোর্ট যা এসেছে তাতে কিন্তু চিন্তা করার মতন কোনো কারণ নেই। যথেষ্ট ভালো একটা স্ক্যান রিপোর্ট এসেছে এবং বলা হয়েছে তার চোট নিয়ে চিন্তার মতন কোনো কারণ নেই, যে তার চোটটি সামান্যই, সেই কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আজ কিন্তু রিচার্ড সেলিস দলের সাথে ছুটিও অনুশীলন করেছে। এছাড়া কিন্তু হিজাজি মায়েরও দলের সাথে অনুশীলন করা কিন্তু একটু ভালোই হয়েছে, কারণ সবার একটা চিন্তা ছিল যে হিজাজি মায়েরকে পাওয়া যাবে কিনা FC গোয়া ম্যাচে। তবে আজকে কিন্তু দলের সাথে ছুটিয়ে অনুশীলন করেছে হিজাজি মায়ের। আর সম্ভবত আনোয়ারকে কিন্তু FC গোয়া ম্যাচে পাওয়া নাও যেতে পারে। এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের একটা চিন্তার ভাঁজ কিন্তু কপালে দেখা যাচ্ছে। কেননা আনোয়ারের যা চোট, সেই চোট খুব বেশি গুরুতর না হলেও কিন্তু প্র্যাকটিস তিনি করতে পারছেন না দলের সাথে। ফোলাটা কমেছে এবং তিনি কিন্তু নর্মালি হাঁটাচলা করছেন, কিন্তু যেহেতু অ্যাঙ্কেল ইঞ্জুরি, তো বল মারতে গেলে একটা অ্যাঙ্কেলে লাগছে, ব্যথা অনুভব হচ্ছে। কেননা যারা ফুটবল খেলেছো তোমরা জানো যে অ্যাঙ্কেল ইঞ্জুরি হলে কি হয়, বল মারা যায় না সচরাচর যতক্ষণ না ওটা ভালোভাবে সুস্থ হচ্ছে। তো এই মুহূর্তের খবর যে আনোয়ারের কিন্তু অ্যাঙ্কেলের ভেতর একটা ব্যথা আছে, সেই কারণে কিন্তু আনোয়ার দলের সাথে ছুটি অনুশীলন করতে পারছেন না। তো সেই কারণে আনোয়ারকে মাঠের বাইরেই রাখা হচ্ছে রিহ্যাব নেওয়ার জন্যে। যদি তিনি ফিট হতে পারেন তাহলেই তাকে দলের সাথে নিয়ে যাওয়া হবে, এবং যদি ফিট না হতে পারেন তবে কিন্তু দলের সাথে নিয়ে যাওয়া হবে না। আর এই মুহূর্তে কিন্তু শোনা যাচ্ছে যে হেক্টর ইউস্তের পরিবর্তন করা হবে এবং হেক্টর ইউস্তের পরিবর্তে নতুন এক বিদেশি ডিফেন্ডারের সাথে নাকি এই মুহূর্তে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। তবে আমার কাছে যা খবর, মানে সেই বিদেশির সাথে ফাইনাল কথাবার্তা হয়ে গেলেও কোন বিদেশি কোথা থেকে আসছে এই খবর কিন্তু আমার কাছে নেই। মিথ্যে কোনো নাম তোমাদের কাছে ভাসিয়ে দেবো না, যাতে পরবর্তী সময় তোমরা আমাকে গালিগালাজ করো। এই মুহূর্তে কোন দেশ থেকে বা কে আসছে সেরকম কিন্তু কোনো খবর নেই। তবে যেটুকু খবর আছে যে একটু সাবস্টিটিউট বিদেশি কিন্তু সাথে মোটামুটি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কথা ফাইনাল হয়ে গেছে। তো এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।